লিজা, আব্বা, আম্মা। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ কেন? ব্যাগ কেন সেটা কইতেছি, কিন্তু তুমি এরকম সাজুগুজু করে লাগেজ নিয়ে কই যাইতেছো? তুমি ওরে নিয়ে যাবা, তোমার লোকে বাড়িতে যাবো, এই জন্য সে রেডি হয়ে আছে। কি কোন আব্বা, আমি তো আরো মানে আপনাকে বাড়িতে থাকার লাগে কাপড় চোপড় সব নিয়ে আইছিলাম। এই তো এই কি বলতেছো তুমি? তুমি না মাত্র কিছুদিন আগে আমার বাড়িতে থেকে গেলা। থাকছি তা কি হয়েছে, আবার থাকো। আর কি কও, চলো আমরা আমাকে বাড়িতে যাই। আরে রাখো, আমি কইলাম না আমি তোমাকে বাড়িতে থাকতেছি। দুলাভাই কি কোন আপনি? 1 মাস আগে না আপনি বেড়াই গেছেন, আর আপনি 1 মাস ধরে আমাকে বাড়িতে পড়ে আছে। আপনার না এসে আপারে নিয়ে যাওয়ার কথা, এখন আপনি কইতেছেন বাড়িতে থাকবেন। আসলে হয়েছে কি, আমি বাড়িতে যাই দেখছি বাড়িতে আসলে থাকতে হলে কামাই করে খাইতে হয়, কামাই করে খাওয়া হেভি কষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়দিন বাঁচে আছি আমি শ্বশুর বাড়িতেই নিজের বাড়ি মনে করে থাকবো। তুমি এর মধ্যে কথা কই না শালি। আর আমি শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে এই যে খুঁটি কাটলাম। আমি এখানে কোনো খুঁটি কাটাকাটি নেই, তুমি তোমার নিজের বাড়ি যাও। এই বাড়িতে ঘর জামাইয়ের কোনো জায়গা নাই। উঠো উঠো, আমি ঘরে থাকবো না আব্বা। তো প্রয়োজন আপনি আমার বাইরে খাইতে দিন, বাইরে শুইতে দিন, তাও কোনো সমস্যা নাই। দুনিয়া তামা তামা হয়ে গেলে আমি বাড়ি ছেড়ে যাবো না আব্বা। আমি যাবো না যাবো না যাবো না। এই তোমার কি মাথা ঠিক আছে? কি করতেছো তুমি? ওঠো। আরে কি আরম্ভ করছিস? ওঠো ওঠো। আচ্ছা একটু থামবা তোমরা। জামাই বাবা যে এত দূর থেকে আসতে কষ্ট করে, হাত মুখ ধোক, নাস্তা পানি করুক, তারপর দেখা যাবে যে কখন যাবে। এই যে আম্মা বুঝছে, দেখছো? আম্মা বুঝছে, তোমরা বুঝলে না, দেখছেন আব্বা? আমি কইছি আমি এই বাড়ি থেকে যাবো না, তুমি বারবার আমার রিকোয়েস্ট করতেছো কেন? আমি আব্বার একটা মাত্র মেয়ের জামাই। আমি যদি এখানে বসে বসে খাই, আব্বার কোনো সমস্যা আছে, কোনো ক্ষতি আছে? বহুত ক্ষতি হইব, আমার মান সম্মানের বহুত ক্ষতি হইব। আর তাছাড়া তোমার মতন একটা দামরা জামাই রে আমি ঘরে বয়া বয়া খাওয়ামু কেন? আব্বা আমারে দাঁড়া দাঁড়িয়ে খাইতে দিন, কোনো সমস্যা নেই। তুমি অক্ষণ আমার বাড়ির থেকে বেরো, বাইরেও তুমি। আচ্ছা দাঁড়াও, এই যে এলো টাকাটা দাও। অক্ষণে তুমি আমার তোমার বউরে নিয়ে তোমার বাড়িতে যাও। লাও। আপনি দিচ্ছেন না করি কেমনে, কিন্তু আব্বা আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আব্বা আমি শপথ করে কইতেছি, আপনার ঘরে নানা নানির ডাক না শোনায় আমি এই বাড়ি ছেড়ে যাবো না আব্বা। নানা নানির ডাক শোনার কোনো দরকার নাই, তুমি তোমার নিজের বাড়িতে যাও, নিজের বাড়িতে যাও। বাবা আপনি বুঝতেছেন আব্বা, আব্বা ঘরে চলেন আব্বা, আব্বা ঘরে আব্বা, আব্বা আমি 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 নিয়োগ করছি আপনাকে নাতি, আমি মুখটা নাতি নাতি ডাক। রেনু, এটা কি? এসব কেউ জামাই খাইতে যায়? আমি একটা জামাই, তোমার আব্বার একমাত্র জামাই, বাড়িতে বেড়াতে আইছি, তুমি আছো, লিজা আছে, আম্মা আছে, 3 জন মিলে কি কিছু পিঠা বানাতে পারো নাই? আচ্ছা ধরলাম যে পিঠা বানানোর সময় পাও নাই, 2টা ডিম ভাজতে পারতা, ভাইজা চুপ তাহলে 2টা পরোটা ভাজতে পারতা, বাইরে কি দিতে পারতা না? না পারতাম না, এই নাস্তাই খাইতে হইব। আমার বাপে জীবনে ডিম পরোটা চোখে দেখে নাই, আব্বা কেন আমার সৈতে পুরুষে কখনো দেখে নাই। তোমার আমি ডিম পরোটাকে আসমান থেকে কাইনা দিব? আমি বুঝি না, তোমার বাপের এত সম্পত্তি, এত সম্পত্তি, উনি মরে গেলে এই সম্পত্তি কি কবরে লয়ে দেব? এটা আমার বাপ ভালো জানে, এটা তোমার জানা দরকার নেই। না এটা কিন্তু রীতিমতো মানে আমি কোথায় শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে একটু বেড়াইতে আসলাম, একটু আরামায়েশ করবো। তোমরা যা দিছো আমাকে দেশে যারা কামলা, সকালবেলা যারা কামলা দিতে আসে তাদের জন্য লেটকা খিচুড়ি দেয়, সেটাও তো দিতে পারতাম, এটা কি দিলা? আম্মা এই যে বাবা তোমার চা। আম্মা এটা কি? বাবা শফি, তুমি এই বাড়িতে কেন থাকতে চাইতেছো কো আমারে? আচ্ছা তুমি তো জানো তোমার শ্বশুর মেম্বারি করে, চুরি চামারি করে যা জোগাড় করে সেটা তো নিজেরই তো ফিল করে। তোমার কেন সে বসায় বসায় খাওয়াইবো কো আমারে? কেন খাওয়াবো না আম্মা, আমি তার একমাত্র জামাই, আমার কি ইচ্ছে করেন একটু আরামায়েশ করে শ্বশুর বাড়িতে এসে খাই? হ আরাম করে খাওয়ার জন্য তো তোমার জন্য যে মুড়ি মুরগি আবার চাও করে আনছি, খাও না। আম্মা আমার একটু অনুরোধ রাখেন, ঘরে যদি ডিম থাকে আইনে একটু এনে রাখেন, আমি কথাই দিতাম আমি শুয়েও দেখবো না, আমার চোখ দিয়ে একটু জুড়াই, মনটারে একটু বুঝাই যে আমার শ্বশুর বাড়িতে আমার একটা ডিম দিয়ে সম্মান করা দিচ্ছে। না রে বাবা, এই সম্মানটাও তোমার করা যাইব না। তুমি যদি এখানে থাকতেই চাও তাইলে তোমার মনে করো খালি ভাত আর ভাতের মাছ ছাড়া তোমার কপালে কিন্তু কিচ্ছুই জুটবে না।
তুমি এক কাজ করো, তুমি আমার রেনুরে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও, আরাম আয়েশ করে থাকো। না আম্মা, আর তো চুপচাপ থাকার সময় নেই। আমি আইছি, এখন আব্বার সাথে ডিলটা করে তারপর যাবো। কিসের ডিল? কিসের দিন সেটা কালকে সকালে এটার পাবেন। এ তো আস্তে কোপাইলে সারাদিন তো কোপান হইব না। খাওয়া দাওয়া যাই কই সব। বাবা, আব্বা কি কবর খুঁজতেছেন নাকি? জি, আমি আমার নিজের খবর নিজে করতেছি। তোমার কোনো সমস্যা আছে? না, আমার অসুবিধা নাই। মায়াটার আমি বিয়া দিলাম তোমার কাছে কত আশা কইরা যে তুমি মায়ার দায়িত্ব নিবা, উল্টা তুমি এখন মায়া শুনতে আমার গানের উপরে চাইবা বসছো। আব্বা, এটা কিন্তু ঠিক কর নাই। আমি রইলাম এখানে, আপনার ঘর হয়েছে ওখানে, আমি আপনার গাড়ি উঠলাম কেমনি? আমি এসি আপনার সাথে একটা ডিল করতে। খলিল মেম্বার কোনো সময় কারোর সাথে ডিল করে না। ডিলের অর্থ জানলে না আব্বা ডিল করতেন? এই, কি বলতেছো তুমি এগুলি? হ্যাঁ, আমি মূর্খ লোক? আমি ডিলের অর্থ জানি না? এই, তুমি আজকে আমারে বলো যে ডিলের মানে কি? ব্যবসা আব্বা, ব্যবসা। হ্যাঁ? কিসের ব্যবসা? অনেক বড় ব্যবসা আব্বা। আপনি আমি মিলা এই গ্রামে হাঁস মুরগি খামার করবো, গরুর ফার্ম দিব, তারপর মনে করেন এই গ্রামে মিল কারখানা দিয়ে ভরাই দিব। ঘর জামাই হিসেবে তো আমার উপরে চাইবা বসার ধান্দায় আছো। হ্যাঁ, এই জন্য বুঝো না কত দানে কত চাল। এই, এখন কি তুমি দিনে দুপুরে খোয়াব দেখা শুরু করছো? তুমি যে ব্যবসাপাতি করবা, তুমি টাকা পাবে কই? আব্বা, খোয়াব দেখতেছি না, আপনি দেখাই। এই যে দেখছেন, কে উনি? কে কে? মিস্টার বরকতুল্লাহ। তা তো গিয়েছে। উনি আমার দুলা ভাই। উনি হচ্ছে দুবাইয়ের অনেক বড় স্বর্ণের ব্যবসায়ী। করো করো। তুই খারাপ আছিস কেন? কোপা। সেই দুবাইতে কম দামে সোনা কিনে তারপর বেশি দামে বিক্রি করে। তার এত টাকা হয়েছে, দুবাই সরকারের সেই সন্দেহের তালিকা পড়ে গেছে। এটা করলো নাকি? হ্যাঁ, তাহলে টাকা পয়সা দেশে পাঠিয়ে দিই। এই তো আব্বা, আপনি একটা কথা বলেন, এই দেশে আমি ছাড়া তার আর কেউ আছে? তাহলে তো আমি ছাড়াও তোমার আর কেউ নাই। আমি তোমার একমাত্র শ্বশুর না? আমি আছি, তোমার পাশে আছি। আব্বা, আমি তো এই কথাটাই আপনাকে কইতেছি। আপনি যদি আমার সাথে থাকেন এবং আমরা যদি একসাথে ব্যবসাটা করি, তাহলে মনে করেন আপনার এই ইউনিয়ন পরিষদ থেকে চাল আর গম চুরি করতে হবে না। এটা যদি আমি কাউকে কই নাকি, আপনি কি করবেন? আপনি গাড়ি দিয়া পুরো গ্রাম ঘুরে বেড়াবেন, আর ফকির মিসকিন যারা আছে এগুলোর কাছে টাকা শিখে দেবেন। বাবাজি, তুমি তো নাস্তা করো নাই বোধ এখনো। হ্যাঁ, চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করো, ডবল ডিনার মামলেট ভাজি খাবো। সেই স্বাদ। ঠান্ডা তো সেই গো বউ, সেই। এই যে আমার প্রাণের স্বামী, আপনি যে আমার বাপের মাথায় টুপি পড়ায়া এই না আরামায় এসে এমনি এমনি খাইতেছেন, দেখেন খাবার না আপনার পেটের ভিতরে যায় প্যাঁচ লাগে যায়। তুমি শুধু শুধু আমার খাওয়ানোর মধ্যে প্যাঁচ দেখতেছো। শোনো, আমার দুলাভাই কিন্তু সত্যি সত্যি আমার উপরে বিজনেসে বিনিয়োগ করবো, বিশ্বাস করো। তুমি কি মানে পাগল পাইছো? হ্যাঁ, মোটেও না। তুমি এলা মানে বলে তুমি পাগল হইবা। পাগল হইবা কেন? এই শোনো, এই হাতাটা দিয়া না তোমার মাথায় একটা কষা বাড়ি দিমু কইলাম। এইটা না, এই যে এতদিন ধরে আমরা এখানে আছি, তোমার কি মনে হয় বাড়ির টাড়ির যাইতে হইব না? আরে বাড়িতে গেলে তো গেলাম কাই। আমি চিন্তা করছি কি, তোমার আব্বারে নানা ডাক না শুনে এই বাড়ি থেকে যাবো না, কি কম? এই শোনো, আমার না এইসব রসিকতা একবারে ভাল লাগে না। কবে থেকে আইছি, বাড়িতে যাইতে হইব না? আর গ্রামে তো সবাই নানান কথা কইতেছে, পুরা গ্রাম ছড়ায় যাইতেছে আব্বাই আর তুমি নাকি আলাতিনে সেরাক পাইছো। আরে এখন তো স্যার আগে ঘষাই দিই নাই, আগে ঘষাটা দেই, দেখতো বাইর হোক, তারপর দেখা যাবে না। কি যে রসিকতা করো, আদা বুঝি না। তবে যাই করো নাই করো, এমন কিছু কইরো না যাতে আব্বা তোমার দান্দাবাজ করে, বারবার করে। ধান্দাবাজি কিছু নাই। শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি আপাতত
মাছ মাংস ডিম দুধ ওষুধপত্র ঠিক মতো খাও। আমি আব্বার সাথে ব্যবসায়িক ডিলটা শেষ করি। ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ আসলে হয়েছে কি, আপনাকে মেম্বার সাহেব বিজনেস নিয়ে অনেক ব্যস্ত, তাই আপনাকে খেদমত ঠিক মতো করতে পারতেছে না। কিন্তু আমাকে তো তার দরকার। মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব, মেম্বার সাহেবের দরকার হলে আপনার যাবেন ইউনিয়ন পরিষদে, এখানে বসে থেকে কোনো লাভ নাই। যান। মেম্বার সাহেবের জরুরি দরকার। মেম্বার সাহেবের জরুরি দরকার। শুনেন, মেম্বার সাহেব ছিল আগে লাখপতি, কিছুদিন পরে হয়ে যাবে কোটিপতি। তাই কোটিপতিকে মতো উনি বেলা করে ঘুমানোর অভ্যাস করতেছে। এখন আপনাকে ওনার ঘুমাই ডিস্টার্ব করতে চান? কিন্তু এত বেলা করে ঘুমাইলে হইব? আমু কাজ করতে হইব না? এই মেয়ে, আপনি এত ফটাফট করেন। আচ্ছা, চকে আপনার জমি আছে কয় শতক? 12 শতক। কত করে বেচবেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? মুরব্বী, আপনার চকের জমি 2 লাখ টাকা করে শতক আমরা কিনে নিলাম। আমগো জামাই শ্বশুর কোম্পানি লেগা আপনার জমি আজকে থেকে বিক্রি হয়ে গেছে। যান। তবে জামাই বাবাজি, সুন্দর কাগজ কবে নিয়ে আসবো? আরে চাচা, কাগজপত্র পরে, আগে বায়নার টাকাটা নিয়ে যান, কিছুদিন পরে আইসা আমি খবর দিব না। এখন যান। দুলাভাই, আব্বা কি সত্যি সত্যি ঘুমাইতেছে ও টাইমে? আরে হ, মনে কর আব্বা লাভের হিসাব করতে করতে আব্বার ঘুম হারাম হয়ে গেছে। আমি হেরে এই জন্য ডাবল ডোজের ঘুমের বড়ি দিছি, এখন সে আরামসে ঘুমাইতেছে। কি এমন ব্যবসা যে লাভের হিসাব করতে করতে আব্বার ঘুম হারাম হয়ে গেছে? আচ্ছা তুমি মনে করো ডিম, আমরা যে আমাদের যে মুরগি আছে, এই মুরগি মনে করো ডেইলি 700 ডিম দিব। এই 700 ডিম থেকে প্রতিদিন কমপক্ষে 50 যায়, মনে করো 600 বাচ্চা হইব। তাহলে 700 ডিম থেকে 600 বাচ্চা, এর পরের দিন আবার 700 ডিম, তারপর 600 বাচ্চা, এর পরের দিন আবার 700 ডিম, তারপর 600 বাচ্চা, এর পরের দিন আবার 700 ডিম, তারপর 600 বাচ্চা। এভাবে যদি ডিম আর বাচ্চা হতেই থাকে, একদিন দেখবেন যে পুরো গ্রামে মুরগির ডিম আর বাচ্চা ভরে গেছে। এরপর মনে করো মানুষ এখন তো মনে করো ভাত দিয়ে ডিম খায়, আমরা এখন ডিম দিয়ে অল্প কটা ভাত খাবো। এই তো গেলো মনে করো ডিমের হিসাব। এবার আসো দুধের হিসাব যদি বলি, সেটা তো মনে করো আরো লম্বা। আমি দিতেছি, তুমি বসো। থাক দুলাভাই, আমার আর শুনতে হইব না, আমার ঘুম হারাম হয়ে যাইব। ও তা অবশ্য ঠিক করেছো। তাহলে তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও, যা আমার দুটা ডিম সিদ্ধ করে নিয়ে আসো, আমি রোদে বসে বসে খাবো। যাও, আর তোর আমরে পাঠাই দিও, যাও। আটটা পর্যন্ত সময় মতন খাইতে পারি না। বুঝো ওই পার আর ওই যে বউ ছেড়া দিছে ওরা। সালাম সাহেব। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, কিন্তু তোমার শ্বশুর তো কতদিন ধরে ইউনিয়ন পরিষদে আইতেছে না, তাহলে কেমনে হইব? ও আসলে আমার শ্বশুর একটু বিজনেস নিয়ে ব্যস্ত তো, তাই। ও, আমি তো মনে করছিলাম তোমার শ্বশুরের মনে হয় মাথায় সমস্যা আছে। সমস্যা এখনো হয় নাই, তবে শুরু হয়ে যাবে। কি কও? না হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই আমার শ্বশুর বিজনেস শুরু করবে তো, মুরগির ফার্ম দিব, গরুর ফার্ম দিব, গ্রামের মনে কর সব সম্পত্তি উনি কিনে ফেলাবো। এইটা তুমি কি কইতেছ? তোমার শ্বশুরে মুরগির ফার্ম দিব, গ্রামের সমস্ত জমি কিনা লাগবো। এই, তোমার শ্বশুরে টাকা পাইবো কই? টাকা সে পায় নাই, টাকা আইতাছে। এতদিন তো জানতাম যে খলিলের মাথা খারাপ হয়ে গেছে, খলিল পাগল হয়ে গেছে। এখন তো দেখতাছি সাথে সাথে খলিলের মেয়ের জামাইয়ের মাথাটাও খারাপ হয়ে গেছে। আপনি ঠিকই কইতাছেন চেয়ারম্যান সাহেব, চলেন এখন যাই। চলেন। বিশাল জমি তো আপা। আব্বা, জমির দাম কত করে? দাম আর কত হইব? শতক মনে করো 1 লাখ টাকা। অনেক কম। কালকেতে আমার দুলাভাইয়ের সাথে কথা হয়েছে। আচ্ছা, আমার কইলো শফিক, দামি দামি দেখা অনেক সম্পত্তি কিনবি, তার আবার কম দামি জিনিস পছন্দ না। অসুবিধা নাই, কিনে ফেলাইলাম, সব কিনে ফেলাইলাম। আব্বা, ছাতাটা এবার একটু আমি ধরি। আরে কি কর, না না না, তোমার হাতে ছাতা দিয়া আমি রোদ্রে দাঁড়ায় থাকতে পারব না, এটা সম্ভব না। আরে আমি তোমার বাপের মতন না। সন্তানের ছায়া কি বাপ চলে নাকি কখনো? অবশ্যই চলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আকাশ পরিষ্কার, বৃষ্টি নাই, জামার মাথায় ছাতা, ব্যাপারটা কি বুঝলাম না। আমি আমার জামাইয়ের মাথায় ছাতা ধরি আর পাতা ধরি, তোমার সমস্যা কি? তোমার কোনো অসুবিধা আছে? তোমার কি এই চকে কোনো জমি আছে?
আছে না মানে এই যে রহিমের জমির পরে সব জমি তো আমার। না না না, এই যে নাও, তোমার জমি আমি কিনে নিলাম। তুমি কিনলেন মানে দাম দস্তুর কিছু করলেন না, জমি কিনবেন। দাম কত? আরে জমির দাম শতক প্রতি 1 লাখ। তুমি একটা ব্যাখ্য কম বলছো। যাও, তোমার শতক প্রতি 1.5 লাখ টাকা করে দিব, ঠিক আছে? কি 1.5 লাখ টাকা কমাই যায়? কমায়? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তোমার মনে করো শতক 2 লাখ টাকা দিব। এবার ঠিক আছে জামাই? ঠিক আছে, জমি কিন্তু আমার। ঠিক আছে, চলো। চলো। কিছুই তো বুঝলাম না। মেম্বার জামাই কি পাগল হয়ে গেছে? এদের মাথায় কি কোনো ভূত ঢুকছে? আপা তোরা কি এখন থেকে এখানেই থাকবি? হ, দাওস নাম তোর দুলাভাই সুন্দর করে ব্যবসা বাণিজ্য পরিপাটি করে গুছাইতেছে, এই জন্যই এখানে আসি। আর তাছাড়া আমি এনে থাকলে তোর বাকিটা কম পড়তেছে নাকি? না আপা, তুই কি দুলাভাইকে দেখছো আসলে সে দুবাই থাকে? আমি তো তাই শুনছি। আর দেখো লাগে কেন, তোর দুলাভাইয়ের মুখে আমি তাদের কথা এত শুনছি যে আমি ওই মানুষটারে মনে প্রাণে অনেক সম্মান করি। হ্যাঁ, তো ব্যবসার জন্য তোর দুলাভাইরে টাকা দিতেছে, নাইলে আমার বলদ জামাইটা টাকা কই পাইব ক? হ্যাঁ, দুলাভাই যেভাবে জায়গা সম্পত্তি করতেছে। কি এত দুলাভাই কি শালি? হ্যাঁ, তোমার নিয়েই আলোচনা চলতেছিল। কি আলোচনা শুনতেছিল শুনি? দুলাভাই আপনি যেভাবে শুরু করছেন পুরো গ্রামই তো কিনে নিচ্ছেন। আরে শালিকা, এখন তো গ্রাম কিনতেছি, জমি জমা দেখতেছো। এরপরে জমি জমাতে যখন মিল কারখানা হবে তখন কি হবে? ও ভালো কথা, তোমার তো মাস্টার শেষ। হ্যাঁ দুলাভাই, তাহলে তুমি এক কাজ করো, তোমার যত বন্ধু বান্ধবী আছে সবাইকে বলবা কোথাও চাকরি করার অ্যাপ্লিকেশন করবে না। সবাইকে বলবো যে সবাইকে আমার দুলাভাই চাকরি দিবে, আমার দুলাভাইয়ের কোম্পানিতে, এবং তারা ঘরে ভাত খেয়ে গরম ভাত খেয়ে অফিসে করে ঠেকুর দিবে, বুঝছো? সত্যি দুলাভাই? আবার কই সত্যি? আচ্ছা, তুমি যে এত মানুষের দায়িত্ব নিতেছো, তুমি এতগুলা মানুষের চাকরি দিতে পারবা? কি বলো তুমি? চাকরি দিতে পারবো না মানে? আচ্ছা, এগুলো আমার আর তোমার আপুর কথাবার্তা। তুমি যাও, ঘরে যাও, সন্ধ্যা হয়ে গেছে, আমার হেল্প করো, যাও যাও যাও। হ্যাঁ, আমার একটু সময় দাও। দুলাভাইয়ের ব্যবসা নিয়ে চিন্তা করতেছি, নিজের বিয়ের খবর নাই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, কিন্তু আমার না মাঝে মাঝে খুব ভয় লাগে। এত বড় দায়িত্ব তুমি সামলাতে পারবা তো? সামলাতে পারবো, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার সাথে থাকলে সব ঠিক। তোমাকে সামলাইতেছি না ব্যবসা। আমার তো মাথা কিছু ধরতেছে না। মেম্বার সাহেব 1 লাখ টাকা জমি 2 লাখ টাকা কিনতে চাইছে। আমিও তো কিছু বুঝলাম না। মেম্বারশিপ মনে হয় সত্যি সত্যি গুপ্তধন পাইছে। আমি তো তাই ভাবতেছি, তাহলে সে এত টাকা কই পাইব? মেম্বার সাহেবের জামাইয়ের ব্যবসা দেখছিস তুই কিভাবে মুখের উপরে 2 লাখ টাকা বলে দিল? নজর রাখতে হইব রহিম, নজর রাখতে হইব। কার দিকে নজর রাখবো? মেম্বার সাহেবের দিকে? না, মেম্বার সাহেবের উপর না, গুপ্তধনের উপরে। গুপ্তধনের দিকে নজর রেখে আমি কি করবো? আমি কি করব মানে? চুরি করবো, চুরি। কি করবো? মেম্বার সাহেবের বাড়িতে চুরি করবেন? আরে না বোকা, মেম্বার সাহেবের ভাই চুরি করবো কেন? গুপ্তধন চুরি করবো। সারাদিন টাকা টাকা। আচ্ছা, এত ব্যবসাপাতি করে কি হবো? কে খাইবো এত টাকা আমাকে? হায় দুলাভাই, আপনি এটা কি করতেছেন? আপনি কি মানুষ নাকি ডাকাত? কোন তো আপনি কোনো দয়া মায়া নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জামাই কি বলে সে? দুলাভাই তো আগে করছে টাকা পাঠাবো 1 কোটি, এখন নাকি করতেছে টাকা পাঠাবো 4 কোটি। জামাইয়ের জন্য গরম গরম মুরগা পিঠা বানাও, মুরগা পিঠা খেবো আমার জামাই। ওই লগে কি হাঁসের মাংস করতে গেবো? হাঁসের মাংস খাওন যায় আব্বা। যাও, শুনছো না? জামাইয়ের লেগা হাঁসের মাংস পাকাও ঝাল করে ওটা মুরগা পিঠা দিয়ে খাই, বুঝাও? হাঁসের মাংস তো না। আরে হাঁসের মাংস নেই, হাঁসের মাংস পয়দা করবা, পাকাই ভাজাও নিয়ে আসো। ওই হাঁসের মাংস দিয়ে মুরগা পিঠা খাইবো। যা যা। আব্বা, টাকা তো চলে আইবো, কিন্তু আপনি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। আমার অ্যাকাউন্ট নাম্বার জীবন কিসের জন্য? জামাই 4 কোটি ওই
ব্যাংকে যদি জায়গা না হয় তাহলে কি আমি আরো 2-4টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলুম নাকি? আব্বা অ্যাকাউন্ট আপনার যত খুশি খোলেন, টাকা তো আইবই। 4 কোটি, বাপরে বাপ, 4 কোটি। জামাই ওই টাকার চালানটা প্রথম আসলে না, ওই পতির জমিটা দেখছো না, ওর পিছনে যে জায়গাগুলি আছে এগুলি কিনে নিবো। তুমি কইছিলে না যে গ্রামে আস্তে আস্তে পুরাটাই আমরা মানে আস্তে আস্তে কিনে নিবো। 4 কোটি। জামাই আমার না অনেকদিন শুনছি আর কি ইচ্ছা, গা টিফানির মানে যে থাইল্যান্ড, ব্যাংকক, পাতাইয়াতে যাওয়ার ইচ্ছা একটু যদি যাওয়া যায়। আপনি শুধু থাইল্যান্ড যাবেন কেন? আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর একসাথে যাবেন। আচ্ছা আচ্ছা, জানো জামাই, তোমার শাশুড়ি আম্মা যে না জানে তারে তোমার যে ঢাকা শহরে ব্যবসার কাজে নিয়ে দিবি। ঠিক আছে, কিন্তু আব্বা আপনি কি একলা একলা যাইবেন? তুই কি পাগল হয়েছ? রাস্তাঘাট চিনু কোথাও ঢুকিতে পারুম না। তুমি আমার লগে যাইবা না? জি জি আব্বা, জি। আব্বা ওই আমি তো এক কাজ করছি, ওই যে লিজার বান্ধবী আছে না যারা এবার ওই পাস করছে, আমি কইছি তোর বন্ধু বান্ধবী সবারই কবি কেউ যেন চাকরি লেগে কোথাও অ্যাপ্লাই না করে, সবারই আমাদের কোম্পানিতে চাকরি দিব। আপনি কি কন? খুব ভালো করছো, খুব ভালো করছো। আমি তো ইতিমধ্যে ওই সব অভিভাবকদের বলে রাখছি যে তোমাদের ছেলেরা মেয়েরা ওই লেখাপড়া শেষ করে যেন কোথাও দৌড়াদৌড়ি না করে, আমি গ্রামে তাদের চাকরির ব্যবস্থা করব আমার কোম্পানিতে। হ্যাঁ, ওই কাউরে এই এলাকার বাইরে যেতে দেবো না, সবাই এলাকারে থাইকা এলাকারে আমরা সাজাবো। হ্যাঁ, পাতায় কিন্তু যাবো। ঠিক আছে আব্বা। পাস এই যে দেখ ছক্কা। লুডো খেলতেছস? হম্মা তুমি খেলবা? আমার কি আর খেলার সময় আছে? লুডো রেখে চল, রান্না ঘরে চল। এত রাতে রান্না করে যাবো কেন? রান্না না করা আছে? জামাই পিঠা খাইতে চাইছে আর হাঁসের মাংস খাইতে চাইছে, এখন হাঁসের মাংস আনতে হইব। এই কথা কি তোমার শফিক কইছে? তাইলে কি আমি হাঁস খেতে চাইছি? এত একটা হাঁস কই পাইবা? তোরা দুই বোনে বাগদাস হয়ে হাঁস ধরে নিয়ে যা। আমি এত রাইতে এগুলা কিছু করতে পারবো না, আমি হাত মুখ ধুয়ে লাইছি। আর কইতেছি কি আম্মা, ঘরে যা যা আছে এইগুলাই শফিকরে খাইতে দিও, আমি তোমার জামাইরে বুঝাই কমনে। বোঝাই করলে তো হইব না, জামাই তো এখন তোর বাপের পিয়ারি জামাই হয়ে গেছে। তোর বাপে কইছে হাঁস খাওয়াইতে হইব, তো হাঁস খাওয়াইতেই হইব। হাঁস পয়দা করে হইলেও রাইন্দা খাওয়াইতে হইব। চল আমার লগে। কই পাইবে এত রাত্রে হাঁস মা? এই চিন্তা তো তোগো না, আমি আলমরে খবর দিতেছি একটা হাঁস পাঠাই দিব, আর এই হাঁসটারে আমি কাইতে দিব, তোরা বাইসা দিব। চল আমার লগে। এই তুই যা, তোমার জামাই খেয়ে তুমি যাও। আমি পারবো না, লুডু খেলবো। আইতেছি আম্মা। পত্রিকা ঠিক আছে? তোমার চা দেয় না, গরম গরম চা কই? আব্বা পত্রিকাতে কার ছবি দিচ্ছে জানেন? কার ছবি? আমার দুলাভাইয়ের পার্টনার। কই দেখি। এই যে দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি কো জামাই, রাশিয়ার প্রেসিডেন্ট তোমার দুলাভাইয়ের পার্টনার? আব্বা আপনি দেখেন এই ছবিটা কই তুলছে, দেখেন দেখেন। এটা তো মনে হইতেছে ওই যে ওই বুর্জ খলিফা দেখা যাইতেছে দুবাই। আর আমার দুলাভাই যে আমার ঘরে ছবি পাঠাইছে, এটা কই তুলছে? বুর্জ খলিফা। তার মানে আমার দুলাভাই যেদিন ছবি তুলছে সেদিন তার পার্টনার তার লগে আসছিল। কিন্তু আমার দুলাভাইয়ের অনেক শত্রু আছে, তো হিংসা করে, এই জন্য আমার দুলাভাই এর পার্টনার লগে ছবিটা আমার ঘরে দেয় নাই। কিন্তু জামাই বাবাজি, আমার ব্যাংকে তো টাকা আসতেছে না। জীবনে হইব না। বুঝলাম না। মানে আসা যখন শুরু হইব জীবনেও থামবো না। ও সেটা তো খুব ভালো, কিন্তু ওই যে ওই জমির বায়না করতে করতে আমি তো মেলা টাকা দিয়ে ফেলাইছি, তাও তো ব্যাংকে কোনো টাকা আসে না। আব্বা এমন হইতে পারে আমি বাড়ি থেকে বেরিয়েছি, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে টাকা ঢুকার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। বুঝলাম না। এটা আপনাকে আমি রাতে এসে খুলে বলি। এখন আপনার মেরে নিয়ে একটু শপিংয়ে যেতে হবে। শপিং এ যাবা? আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, শপিং এ যাবা টাকা নিয়ে যাও। এবার 10,000 টাকার মতো আছে,
ইচ্ছা মতন মানে মন ভিলা তোমরা শপিং করো, কোনো অসুবিধা নেই। আব্বা আপনি এক কাজ করেন, ওই ব্যাংক ম্যানেজার নাম্বারটা আমার একটু পাঠিয়ে দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিন্তু কি কইবা তারে? আব্বা তার আমি কল দিয়ে কমু আমি হলাম খলিল সাহেবের মেয়ের জামাই, আপনাদের ব্যাংকে যথেষ্ট নিরাপত্তা আছে তো? এতগুলা টাকা আব্বা, এখন দেখতেছেন এদের ব্যাংক ডাকাতি হচ্ছে। হ্যাঁ না, আপনি নাম্বারটা আমার দেন। বাবা রে বাবা, এতগুলি টাকা আমি তো বেশি দিন বাঁচব না, মরে যাবো গা। আমি এত টাকা কই রকম কারে দিব আমি কিছু বুঝতেছি না। আমি তোমার পাঠিয়ে দিতেছি, আমি নাম্বার পাঠিয়ে দিতেছি, তোমরা যাও শপিং ঠিক আছে আব্বা। জি। টাকা রে, ও টাকা টাকা রে, এত টাকা ব্যাংকে পুলিশ আনতে হবে আমার টাকা পাহারা দেওয়ার লেগে। তোমার এনু, আরে তুই যে কি ভাগ্যবতী মারে, তুই এটা কল্পনাও করতে পারতেছিস না যে কিরকম জামাই তোর কপালে আইছি। আবার ছোট মেয়ের কপালে যদি এরকম একটা সোনার টুকরা জামাই পাইতা। কি হয়েছে তোমার? আরে না, কিছু হয় নাই, মাথাটা একটু ব্যথা করতেছিল। ও শোনো, আমাদের কিন্তু ভিসা হয়ে গেছে, আমরা যে কোনো সময় বাইরে চলে যাব। ভিসা হয়ে গেছে? বিদেশ যাইবা? তুমি এত টাকা কই পাইবা? কই পামু এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা শফিক, আমরা কি আমাদের বাড়িতে যাবো না? কবে যাইবা তুমি? যাবো, সময় হলে আমাদের বাড়িতে যাবো। আগে আব্বার সাথে ডিলটা শেষ করতে দাও। তোমার এগুলা ডিল মিল না আমার মাথায় আর ধরে না, তুমি যে কি কও। উফ। ধরবো ধরবো, সবই ধরবো, সময় হলে সবই বুঝতে পারবা। আচ্ছা তুমি কি চিন্তা করছো তুমি সারা জীবন পার্মানেন্টলি আমাদের বাড়িতে ঘর জামাই থাকবা? তুমি বাড়িতে যাবা না? আরে পার্মানেন্টলি ঘর জামাই থাকবো কেন, সময় হলে নিজ বাড়িতে ফিরে যাবো। আমি তোর মাথাটা একটু টিপে দিই। হ্যাঁ লাগবো না, মাথা ব্যথা এমনি কমাস, তুমি আসছো। সেটাই, আমার ছোঁয়া পেলে তোর মাথা ব্যথাও চলে যায়। দেখছো, এটা হলো ভালোবাসার জাদু। আচ্ছা আচ্ছা শফিক, আমি যদি মরে যাই তুমি কি করবা? খবরদার। আরে আমি তো মজা করতেছিলাম, তোর পাগল। মজা করো এটা বলবো না, ঠিক আছে? আচ্ছা, কি এত চিন্তা করতেছো? আরে চিন্তার কি শেষ আছে? এই যে এতগুলি জায়গায় বায়নার টাকা দিয়ে রাখলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম। জামাই তো কইছিল যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবো, কিন্তু কই এখন পর্যন্ত কোনো টাকা ঢোকে না। আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাই আছে, 1 টাকাও জোগায় নাকি। আমি যে কি করি? আচ্ছা, তুমি আমাগো জামাই দুলা ভাই ওই যে পুত্রা, হ্যাঁ, তার লগে তুমি একটু কথা কর না সরাসরি। তুমি তো এটা একটা দারুণ কথা বলছো, এটা আমার মাথায় আসলো না কেন? আমি তো নিজেই সরাসরি তার দুলা ভাইয়ের সাথে কথা বলতে পারি। দাঁড়াও দাঁড়াও, জামাই, বাবা শফিক, বাবা একটু শোনো তো বাবা। আব্বা, আব্বা। বাবাজি, ওই তোমার দুলা ভাইয়ের সাথে কথা হয়েছে? জি আব্বা, কথা তো হয়েছে। না মানে ওই যে ওই আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে নাই, তুমি জিজ্ঞেস করছিলে কিছু? আব্বা কইছি আসলে। টাকা পয়সার ব্যাপারে কিছু বলে নাই? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি তোমার দুলা ভাইয়ের নাম্বারটা বলে দাও, আমি একটু তার সাথে কথা বলি। বুঝছি আব্বা, আপনি আমরা অবিশ্বাস করতেছেন না? আল্লাহ সিসি কি কয় সে, তোমার বিশ্বাস করুন না মানে তুমি আমার জামাই। বিষয়টা হচ্ছে যে টাকা আসতেছে না তো, মেলা টাকার ব্যাপার। ফোন করে তার কাছ থেকে জেনে নিতাম যে ঠিক ঠিক কবে টাকাটা পাঠাইবো, তাইলে আর কি আমার টেনশন থাকতো না। আব্বা হয়েছে কি, দুলাভাই আমার একটু কল দিছিল। আসলে ছোট্ট একটা সমস্যা হয়েছে, আমি আপনারা কিভাবে যে কই। আমার বলবো না তো কারে বলবো? কি সমস্যা হয়েছে আমরা বলো। আসলে দুলাভাই বলছে কি, আমি যে দেশে টাকাটা পাঠামু, তোরে কিভাবে পাঠামু? তোর নামে তো কোনো জায়গা সম্পত্তি নাই। তোর নামে যদি লাখ 10 টাকা সম্পত্তি থাকতো তাহলে আমি কইতে পারতাম যে না, দেশে আমি জমি জমা কিনতেছি, এই জন্য টাকাটা পাঠাচ্ছি। এখন আমার তো আসলে কিছুই নেই আব্বা, আপনি তো সবই জানেন। না বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু এটা তো কোনো সমস্যাই না। আমার উত্তর চকের জায়গাটা দেখছো না, এটা আমি তোমার নামে কালকে লিখে দিতেছি। এটা তো কি 10-12 লাখ টাকার উপরে দাম হইব না? তা তো হইবই। 2 বছর আগেই না তুমি কইছিলা ওই জমিটার দাম 10 লাখ উঠছে, তখন তো আরো বেশি হইছে।
তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কালকে আমি তোমার নামে লেখা দিতেছি। কিন্তু বাবাজি এরপরে ওই আমার অ্যাকাউন্টে টাকা আসবো তো? জি আব্বা, আমি আপনাকে কথা দিতেছি, আপনি সকালবেলা যখন রেজিস্ট্রি করবেন আমি ওটা ছবি তুলে সাথে সাথে দুলাবাড়ি পাঠিয়ে দিব। দেখবেন যে সকালবেলা ওটা পাঠাইলে বিকেলেই টাকা চলে আসবে। 1 কোটি দেখেন। এই তো, আব্বা সব ভুলে যায়। 4 কোটি আব্বা, 4 কোটি। আমি 4 কোটি। আম্মা রেনুরে কন্যা আমগুলো একটু চা দিত কি আব্বা? রেনুরে কইতে হইব না, আমি তোমাকে চা বানাই দিতেছি। আরে খালি চা দিও না, চায়ের লগে আরো কিছু দিও। জি জি আব্বা। বয়স হয়ে গেছে তো, হাঁটাচলা করতে গেলে খুব মাজা ব্যথা করে, বেশি পারি না। তাই আমি চিন্তা করতেছিলাম যে এত টাকা খরচ করতে হতো, একটা গাড়ি কিনে আমি আমার জন্য। আব্বা আপনি তো আমার মুখের কথাটাই কাজে নিলেন। আমি কিন্তু এই প্রস্তাবটা আপনাকে এখন দিতাম। শুনেন, গাড়ি আপনার এমনিতেও লাগবে, এত মিল কারখানা এগুলো আপনি হাইটা হাইটা দেখবেন। মনে করেন আপনি সারাদিন গাড়িতে ঘুরবেন, আর ওই যে ফকির মিসকিন যারা আছে আর কি, যারা আপনার হিংসা করে, আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে এতদিন, হ্যাঁ এই ঘরে এরকম তাসের মতো টাকা ছিড়েবেন না। কি এই টাকা উড়ানো এটা বাজে দেখায়। আর গাড়ি কিন্তু নিচা গাড়ি কিনবো না, নিচা গাড়ি কিনবো। কি খাও আপনার পার্সোনালিটির সাথে আপনার ফিগারের সাথে তো উঁচা গাড়ি যায় আব্বা। আর কিছু গাড়ি আছে না, গাড়ির ভিতরে দিয়ে মাথা বাইর করা যায়, ওই রকম গাড়ি কিনবো। কিন্তু আব্বা আমি কিন্তু এই গাড়ি ছাড়া অন্য গাড়ি আপনাকে কিনতেই দিতাম না, এই গাড়িটাই আপনি কিনবেন আব্বা। গাড়ি না, ঠিক আছে। শুনো, আর বর্ষাকালে তো এলাকা পানির নিচে থাকে, ওই সময় চলাচলের জন্য যদি একটা বোট, মানে স্পিড বোট, ইয়ামা স্পিড বোট যদি একটা কিনি তাহলে কিন্তু খুব ভালো হয়। আব্বা আপনার প্ল্যান দেখে কিন্তু আমার মনে হইতেছে কখন যে আপনি কখন শফিক আমি এমপি ইলেকশন করলে কেমন হয়। না না, রাজনীতি মাসনীতি আমার দিয়ে হইব না, আমি ব্যবসা নিয়ে থাকুম, আমার খালি দরকার টাকা। ভালো ভালোই রেজিস্ট্রিটা হয়ে গেছে আব্বা। আপনি যখন সাইন করতেছিলেন তখন আমি ওটা ছবি তুলে আমার দুলাভাইরে পাঠিয়ে দিচ্ছি। দুলাভাই পেয়েছে কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দিব। বাবা আসলে যে জমি থেকে 10 কোটি টাকা পাবো সেই জমি আমি এক কথায় তোমার দিয়ে দিচ্ছি, ওইটা আমার কাছে এখন 10 টাকার সমানও না। তুই কারে 10 কোটি টাকা দিতে চাস? এখনো চিটারি বাটারি ছাড়তে পারিস নাই না? আমার 10,000 টাকা দে। এই তুমি কে এটা? আমি ওর দুলা ভাই, আপন দুলা ভাই। আপন দুলাভাই? আপনারা বিদেশ থাকে? হ্যাঁ ছিলাম, এখন চলে আইছি। দে আমার টাকা দে। আমি কইছি আপা, আমি এলাকার পাগল, ও কেমনে আমার শ্বশুর বাড়ি ছিল এটা কি আমি পাগল? আরে চুপ থাক, একদম মাঝে তোরা। এই হইছে কি ওই বিদেশ যাওয়ার অনেক দিনই শখ, দালালের কাছে টাকা মার গেছে। কি কস? আরে চুপ থাক। এই মানুষটা আব্বা হয়েছে কি ওই দালালের কাছে টাকাটা মার খাওয়ার পরে যারে পায় তারে কয় আমি বিদেশ থাকি, আমার 10,000 টাকা দে। যা আসতে বন্ধ যা আব্বা, এগুলো কানে দিয়ে যা যা। এই মারিস না, মারিস না। একদম আরে পাগলের গায়ে হাত দিতে হয় না। মানে সিটার বাট করে দেশটাই বেড়ে গেল। ও আব্বা আমি পাগল না, তো পাগল ছোট বনে। এরকম একটা লোক দেখতে শুনতে কত ভালো, ভদ্রঘরের মনে হয়, পাগলের রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ও ওই বাবাজি, আচ্ছা আমি তো অনেকদিন পরিষদ অফিসে যাই নাই, ওই আমি একটু তাহলে পরিষদ অফিস থেকে ঘুরে আসি। তুমি যাও আগো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। খাবার নাও খালো। কি হবে বউ, এটা কি খাওন? এটাই তোমার খাও। এই বাড়িতে এর চেয়ে ভালো খাও তোমার রিজিকে জুটবো না। বুঝছি টাকা যে কত ক্ষমতার জিনিস। টাকার জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়, টাকার জন্য সম্পর্ক ভালো হয়। সবই টাকার খেলা। হর টাকার কারণে তুমি যে আমার খাওয়াইতে পারবা না, আমার বরণ পোষণ টানতে পারবা না, তুমি রিক্সা চালাইতা, ভ্যান চালাইতা, মাটি কাটতা, আমার বাপের বাড়িতে আইসা পড়ে আসো কি জন্য? পড়ে আছি কেন সেটা তোমার জানার দরকার নেই। ও আর বলার দরকারও নাই। তুমি যে দান্দাবাজি করতে যায়া সবার কাছে ধরা খাইছো, এটা ভাঙপুরা গ্রাম জানে। গ্রামের সবাই জানছে কেমনে? আব্বাই জানাইছে। আব্বা কেমনে জানলো? তোমার তুলাবাইয়ের লোকে আমার বাপের দেখা হয়েছিল। আপনার জামাইটা খুবই ফালতু লোক। আমি বিদেশে থাকাকালীন সে আমার কাছে 10,000 টাকা নেয়। আমি 6 মাস হলো দেশে আসছি, সে আজকাল করতে করতে এখন পর্যন্ত আমার টাকাটা দিচ্ছে না। বাবাজি বাবাজি আমার ডর দেখানো কথা বললো না,
তুমি একদম সত্য সত্য করে বলো যে তুমি আসলেই শফিক রেছিল, মানে তুমি আসলেই শফিকের দুলাভাই, আপন দুলাভাই। যদি তুমি আপন দুলাভাই হও তাহলে তো তোমার বিদেশে থাকার কথা, তোমার না কোটি কোটি টাকার ব্যবসা আছে। মুরব্বী, আমি এবার খোলামেলা কথা বলি, আমি তার আপন বোনের আপন দুলাভাই। আমি একমাত্র বিদেশে ছিলাম, আমি ছাড়া তার 14 গোষ্ঠীতে কেউ বিদেশে নাই। আমি বিদেশে ছিলাম, কিন্তু এখন আমি কোটিপতি না, আমি এখন পথের ফকির। মুরব্বী, আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন, আমার খুবই বিপদ। বাবাজি, তুমি সত্য করে বলো, তুমি যা বলতেছো এটা যদি সত্য হয় তার মানে শফিক আমার সাথে যা কিছু করছে সব ভুয়া। আমার এই জায়গা বেঁচে দিচ্ছে। শুধু এইটুকুই না, কালকে আব্বাই তোমার নামে বিকালবেলা সালিশও ডাকছে। শালিনী ডাকছে? আমার অপরাধ কি? তুমি আমার বাপের সাথে এত বড় প্রতারণার পরে তুমি আমার জিগাও অপরাধ কি? তুমি যে তোমার ফকিন্নি দুলাভাইরে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী সাজায়া আমার বাপরে দিয়া এতগুলা মানুষের জমি বায়না করাইলা, এতগুলা মানুষরে চাকরি দেওয়ার আশ্বাস দেখাইলা। শুধু তো এখানেই থামো নাই, তুমি যে আমার বাপের কাছ থেকে 10 লক্ষ টাকার জমি লেখায় নিলা নিজের নামে। এগুলো প্রতারণা না? এগুলো ধান্দাবাজি না? ও, শেষ পর্যন্ত তুমিও তোমার বাপের পক্ষ নিলা? এনে তো পক্ষ নেওয়ার কিছু নাই শফিক। আমার চোখে যেটা ভালো মনে হয়েছে, যেটা সঠিক মনে হয়েছে, আমি তোমার হেরেই কইছি। ঠিক আছে, ডাকুক, আমার যা বলো আমি সালিশে বলবো। শফিক, তুমি আমার একটা কথা রাখবা? কি অনুরোধ? তুমি না আজকে রাইতে গ্রাম থেকে পলায়া যাও, কালকে হেরা তোমারে পাইলে কেড়ে কি করবো তার কোনো ঠিক নাই। মেম্বারের সাথে প্রতারণা, ওরা তো গ্রামে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো উচিত। আমি এত কিছু বুঝি না। এর এমন একটা বিচার হওয়া দরকার যাতে কইরা ভবিষ্যতে কেউ তার কোনো আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, গ্রামবাসীর সাথে কোনো রকম প্রতারণা করতে না পারে। চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে 10,000 টাকা নিছে, আর আমি চাইতে গেছি আমার পাগল বানাইছে। একটা কাজ করেন, একটা ব্লেড নিয়ে আসেন, ওর মাথার চুলগুলা ফালাই দিন। এই থামা, একতরফা কথা শুনে তো বিচার হয় না। আমরা এখানে উপস্থিত আছি তো। এই তুমি কত ঘটনাটা কি? আমি আজকে আপনাদের একটা সত্যি কথা কই, আমি জানি না আপনারা জানেন কিনা, আমার বউ রেনু, আমার শ্বশুর কিন্তু আপন মেয়ে না, সৎ মেয়ে। খলিল, শফিক এগুলো কি কইতেছে? তাকে সত্য? উনি আমার শাশুড়িকে বিয়ে করার আগে যেন অনেক ছোট ছিল, শাশুড়ি বিয়ে করছে ঠিকই, ডেলিভারি জাস্ট উনি খাওয়াইছে বয়সে, কিন্তু মন থেকে কোনোদিন মেয়ে হিসেবে মেনে নেয় নাই। উনি যা কিছু করছে, সম্পদ যা কিছু করছে, সব ওনার আপন মেয়ের জন্য রাখছে। আপনারা তো ওনারে ভালো করেই চিনেন, ওনার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর কম নেই। উনি শুধু দায়িত্ব থেকে বাঁচার জন্য ওনার সৎ মেয়েরে বিয়ে দিছে, কিন্তু উনি মনে মনে কামনা করছে যেন ওনার মেয়েটা মারা যায়। আপনারা সবাই আশ্চর্য হইতেছে, তাহলে আমি ঘটনা একটা খুলে কই। আর বিয়ের কয়েকদিন পরে হঠাৎ করে বলতেছে ওর মাথা ব্যথা করতেছে, ও পা ঝিমঝিম করে, মাথা ঘুরায়, কিছু মনে করতে পারে না, হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যায়। অনেক দিন ওষুধ খাওয়াইছি, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখছি ওর মাথায় একটা টিউমার আছে। কি কও তুমি? কিসের টিউমার? কিসের অসুখ? কও নাই তো তুমি আমারে কখনো? হ্যাঁ রেনু, এই অসুখের কারণে ও অনেক কিছু ভুলে যায়। দেখে যার অসুস্থ সে মনে করতে পারতেছে না। আমি ডাক্তারে আমার অসহায়ের কথা কইছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করাইছি, ডাক্তার বলছে যে ওর চিকিৎসা করানোর জন্য বাইরে যেতে হবে। তারপরে আমি আমার শ্বশুরব্বার কাছে আসি, শ্বশুরব্বার কাছে এসে ওনার আমি ঘটনা খুলে কই, আমি হাতে পায়ে ধরছি। উনি আমার কইছিল নিরানের চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিবে, কিন্তু আজ দে কাল দে কইয়া
উনি টাকাটা দিতেছিল না, এইদিকে আমার এর অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আমি কি করব কোন? খলিল, তোমার জামাই যা কইতাছে সব কথা কি ঠিক? চেয়ারম্যান সাহেব, শফিককে যা কইতেছে সত্যি কইতেছে। আমি আর কোনো টাকা পয়সা দিই নাই, কিন্তু এটার লগে আমার সাথে প্রতারণা করার সম্পর্কটা কি? আমি ধার দেনা করে আমার রেণুর চিকিৎসা করার চেষ্টা করছি, কিন্তু যত ধার দেনা করি ধার দেনা বাড়ে, আমার চিকিৎসা শেষ হয় না। এরপরে আমি চিন্তা করছি যে কোনোভাবে হোক আমার শ্বশুরের কাছ থেকে আমার টাকা আদায় করতে হইব। সহজভাবে আমার শ্বশুর তো টাকা দিব না, তাই আমি আমার রেণুর এই বাড়িতে রেখে যাই। ডাক্তার বলছে ওরা যদি বিদেশে না নিয়ে যায় তাহলে বাঁচাতে পারবো না। তারপর ভাই আমার ভিটে মাটি সব বন্ধক দিয়েছি, তারপর টাকা শর্ট পড়ছে। আমি কি কম বুঝতে পারতেছি না। পরে আমি এরে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কয়টা দিন পয়সা আছে ও যেন ভালো মন্দ খাইতে পারে। আর এর মধ্যে আমি যদি কোনোভাবে শ্বশুরের কাছ থেকে টাকা নিতে পারি তাহলে আমি আমার বউটা চিকিৎসা করাবো। এর লেগা আমি এই পথ পয়সা নিছি। তাই বললে তুমি? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি তার কোনো ক্ষতি করি নাই, আমি কোনো টাকা নষ্ট করি নাই। আমি টাকাটা নিজে আমার বইয়ের চিকিৎসা। এখন আপনারাই কোন আমার বউয়ের চিকিৎসার টাকা জোগাড় করা স্বামী হিসেবে কি আমার উচিত ছিল না? আমি যদি ভুল করি, আমি যদি অপরাধ করি, আমি আমার এর জন্য করছি। চেয়ারম্যান সাহেব, শফিকের কাছে আমি 10,000 টাকা পাই, এটা ঠিক, কিন্তু এই টাকা সে কি কামে খরচ করছে সেটা জানতাম না। আজকে সব কিছু জানার পর আমার মনে হচ্ছে আমার যদি সামর্থ্য থাকতো ওরে আমি আরো 10,000 টাকা দিতাম। না শফিক, তোমার তো কোনো দোষ নাই। তুমি আমারে বাঁচাইতে যাও, সবার কাছে কত খারাপ হইছো, সবাই তোমারে ভুল বুঝছে, এমনকি আমিও তোমারে ভুল বুঝছি। আমি বাচ্চা থাকি মইরা যাই, আমার স্মৃতি শক্তি সব হারায় যাক, আমি তাও তোমারে সাইরা করতাম যাবো না শফিক। আব্বা, তুমি আপার সাথে এরকম করতে পারলা? ছি আব্বা, ছি। শফিক, চলো আমরা দুই চোখ যেদিকে যাই ওদিকে চলে যাই। আর আব্বা, আমার জন্য আপনার আর একটা টাকাও খরচ করতে দেব না, চলো। দাঁড়াও খলিল, এতক্ষণ তোমার জামাইয়ের মুখ থেকে যা বলছে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই শুনছি। তোমার জামাই মানুষের কাছ থেকে যে ধার দেনা করছে সব টাকাই তো তোমার মায়ার চিকিৎসার জন্য করছে, নিজে তো কোনো পেটে ভাঙ্গা টাকাটা খায় নাই। এখন তুমি তোমার মায়ার জামাইয়ের বিচার কি করবা তুমিই করো। আপনি কি হলো পাথরের মতো চুপ করে বসে থাকবেন? আব্বা, আমার রেণু আপনার বাড়িতে যে কয়দিন খাইছে, আমি যে কয়দিন খাইছি, আমরা যা টাকা পয়সা নষ্ট করছি, আল্লাহ যদি আমার বাঁচায় রেখে আমি আপনার সব টাকা শোধ করে দিব। অন্যায় করছি, কিন্তু এই বাপটারে ফলায় কই যাবো তোমরা? আমি খলিল মেম্বারের এত টাকা থাকছে, যদি আমার মেয়ের বিনা চিকিৎসা এই অবস্থা, আমি বাপ নামের কলঙ্ক। আমার যা কিছু আছে আমি সব দিয়ে তোর চিকিৎসা করবো, তোর কিচ্ছু হবো না।